নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে রয়েছি। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের কল। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীতে বছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটাকতক গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়ি ঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্যই সবকিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার গাড়িটি পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে গরমের ভেতরে বসে চিন্তা করছি আমি শুধু আমার বিছানাটার মধ্যে আরাম কখন পাব। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত এরকম ধাতব আর্তনাদ কেন করতে শুরু করেছে আমি বুঝতে পারছি না। মোটরের এরকম আচরণের কোনো কারণই আমি খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি যদি অচল হয়ে যায় তাহলে কি করব? এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য নিজের ওপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যায়। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে গাড়ির গতিও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো?
আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু। এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি। চেনবার জন্য আমি তখন ব্যস্তও নই। আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্যই তৈরি হয়ে বসছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বলল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময়ে আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে, আর হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝ রাত্রে যেতে হবে পরের চিকিৎসায়? তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়ে তাই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বললে, ওই ঘরেই রুগী বাবু, আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারে ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চার পাঁচেক ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স প্যাঁচড়ায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানলা। সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। জানলার ধারে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া। সেইটাই টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, এখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে এবার সেইখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ আপনি সারাতে পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন ডাক্তারবাবু? একটু হেসে বললাম, সেই চেষ্টাই করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার?
এই, না তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের তো অনেক ক্ষমতা, তাই না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ আজ রাত্রেই মারা যাই। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে যে কি বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললেন, এই যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই বা পেলাম, আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তো এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি। যদি হঠাৎ মরে যাই তাহলে ওই বাক্সটা খুলে ফেলবেন ডাক্তারবাবু, বুঝেছেন? ওই যে ওই বেতের ছোট্ট বাক্সটা। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি নেব? এই কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ ওখানে আছে শুধু আমি আর আপনি জানি, আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনি, অসুখ তো দেখবেনি। তার আগে একটা কথা বলেনি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথাও আছে তাও জানি না, কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি। খাট থেকে আওয়াজ হলো, দেখুন কি দেখবেন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এ রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার ক্ষমতা আমার নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটা নেই। প্রান্তরের মাঝে নির্জন নিস্তব্ধ বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই তো যেন আমার সহায়। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আরো কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে প্রায় চলে এসেছি। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সব থেকে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে? তার পরদিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম।
তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি। মাঝরাতের কল গল্পটি এখানেই শেষ হলো। গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার এবং ধন্যবাদ।